প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বিষয় বাংলার উচ্চ মাধ্যমিক বাংলা কবিতার আজকে দ্বিতীয় দিনে। তোমরা নিশ্চয়ই ভালো আছো। গতদিন আমি তোমাদের কাছে প্রতিশ্রুতি রেখেছিলাম যে আজকে আমরা বাংলা কবিতার দ্বিতীয় পর্বটি শুরু করব। তারই ধারাবাহিকতায় আজকে আমি এসেছি ফেব্রুয়ারি 1969 কবিতাটি নিয়ে। বিখ্যাত একটি কবিতা, ফেব্রুয়ারি 1969, লিখেছেন শামসুর রহমান। তো আমরা আজকের এই কবিতাটি থেকে পুরো কবিতাটির আদ্যোপান্ত জানার চেষ্টা করব। লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, কবিতা পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করব, পড়তে চেষ্টা করব এবং এই কবিতাটির উপরে প্রশ্নোত্তর পর্ব এবং যাবতীয় যে বিষয়গুলো আছে আমরা চেষ্টা করব সবকিছু জানার। তো চলো আমরা শুরু করি। আশা করি আজকের ক্লাসটি বেশ প্রাণবন্ত হবে এবং তোমরা সবাই উপভোগ করবে। বরাবরের মতো আমি আছি আজকেও, মোহাম্মদ শামীমুজ্জামান, সহকারী অধ্যাপক বাংলা। তোমরা ইতোমধ্যে আমাকে মোটামুটি ভাবে জেনেছো, আরো জানবে। তো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা প্রথমে কবিতাতে যাওয়ার আগে আমরা আজকে দেখব আমাদের আজকের কবিতার যিনি লেখক বা কবি তাকে। তোমরা দেখতে পাচ্ছ সফেদ চুলের অধিকারী আমাদের প্রিয় নাগরিক কবি শামসুর রহমান। ছেলেবেলায় তার কবিতা আমাদের কাছে অনেকটা কল্পনার মতো জেগে থাকতো। তোমরা সবাই নিশ্চয়ই পড়েছো, সেই ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু দূরই ফের ছুটে যায় মাঠ পেরিয়ে বন, পুলের উপর বাজনা বাজায় ঝনঝনা ঝনঝন। হ্যাঁ, সেই শামসুর রহমানকে নিয়ে আমরা আলোচনা করব আর তার সেই বিখ্যাত কবিতা ফেব্রুয়ারি 1969। এখানে দেখো আরো দুটি ছবি আমরা দেখতে পাচ্ছি শামসুর রহমানের। আমরা শামসুর রহমানকে সাধারণত যেভাবে চিনি জানি, এভাবেই আমরা যদি সত্যি তাকে আমরা নামটাই যখনই আমরা নেই তখনই আমাদের মনের মানসপটে এই ছবিগুলো ভেসে ওঠে। শামসুর রহমান আমাদের অত্যন্ত প্রিয় একজন কবি। এ পর্যায়ে আমি এবার কবি পরিচিতি নিয়ে একটু আলোচনা করছি। শামসুর রহমান 1929 সালের 24শে অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদীর পাড়াতলী গ্রামে। তার পিতার নাম মুখলেসুর রহমান চৌধুরী এবং মাতার নাম আমেনা বেগম। তিনি 1945 খ্রিস্টাব্দে ঢাকার পোগোজ স্কুল থেকে প্রবেশিকা, ঢাকা কলেজ থেকে 1947 খ্রিস্টাব্দে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1957 সালে তিনি দৈনিক মর্নিং এজে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। 1964 সালে তিনি দৈনিক পাকিস্তান, যেটি পরে দৈনিক বাংলা নামে পরিচিত, সেই পত্রিকায় যোগদান করেন। 1949 সালে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় কবির প্রথম কবিতা প্রকাশিত হয়। তারপর আজীবন তিনি নিষ্ঠার সঙ্গে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। সারা জীবন তিনি ছিলেন গণতন্ত্রের পক্ষে, ছিলেন সত্য, সুন্দর এবং ন্যায়ের পক্ষে। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন তার কবিতাকে করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। নগর জীবনের যন্ত্রণা ও একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য। শামসুর রহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, ফিরিয়ে নাও ঘাতক কাটা, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, বুকতার বাংলাদেশের হৃদয় ইত্যাদি। এছাড়া গল্প, উপন্যাস, শিশু সাহিত্য এবং অনুবাদ কর্মেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক এবং স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য পুরস্কার, পদক এবং সম্মাননায় ভূষিত হয়েছেন। 2006 সালের 17ই আগস্ট আমাদের এই প্রিয় কবি মৃত্যুবরণ করেন।
তো আমরা কবিতাটিতে যাওয়ার আগে আমরা চেষ্টা করব একটু পাঠ পরিচিতিটি জেনে যাওয়ার, কারণ আমরা যখন কবিতাটি শুরু করব আমরা যদি এর একটু সার সংক্ষেপ বা এর বিষয়বস্তুটা একটু জানার চেষ্টা করি তাহলে আমাদের বুঝতে একটু সহজ হবে। তোমরা খেয়াল করো, আমি বলছি, নিশ্চয়ই তোমাদের সামনেও বই আছে, আমার স্ক্রিনের দিকেও একটু খেয়াল রাখো। ফেব্রুয়ারি 1969 কবিতা একটি দেশপ্রেম, গণজাগরণের ও সংগ্রামী চেতনাধর্মী কবিতা। কবিতাটি 1969 সালের গণ অভ্যুত্থানের পটভূমিতে রচিত। কবিতায় দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে। গদ্য ছন্দ ও প্রবাহমান ভাষার সুষ্ঠু বিকাশে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। 1969-এ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণ আন্দোলনের সূচনা ঘটেছিল, কবিতাটি সেই গণজাগরণের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে 1969-এ। প্রত্যন্ত গ্রামগঞ্জ, হাটবাজার, কলকারখানা, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়ো হয় ঢাকার রাজপথে। কবিতাটি দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসায় সংবর্ধিত হয়েছে। কবিতাটিতে 21-এর রক্ত ঝরা দিনগুলোতে স্বৈর শাসনের বিরুদ্ধে এদেশে সংগ্রামী মানুষের আত্মাহুতির মাহাত্ম্য প্রগাঢ়তা লাভ করেছে। এবার আমরা ফেব্রুয়ারি 1969 কবিতার একটু মূল ভাবটাও জানার চেষ্টা করি। ফেব্রুয়ারি 1969 কবিতা কবি শামসুর রহমানের ফেব্রুয়ারি 1969 সংগ্রামী চেতনা, দেশপ্রেম ও গণজাগরণের জন্য উদ্বুদ্ধ করার মতো একটি কবিতা। 1952 সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের সূত্র ধরে তৎকালীন পশ্চিম পাকিস্তানিদের শাসন, শোষণ, নিপীড়নের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন 1969 সালে গণ অভ্যুত্থানের রূপ নেয়। এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। ঢাকার রাজপথে জনগণের ঢল নামে। এ কাতারে সামিল হয় গ্রামগঞ্জের সাধারণ মানুষ, কলকারখানা শ্রমিক, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সহ সকল শ্রেণী পেশার মানুষ। কবি এ কবিতায় পরম মমতায়, শ্রদ্ধা, ভালোবাসায় সকল মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনাকে শৈল্পিক রূপ দিয়েছেন। এই আন্দোলনে পুলিশের গুলিতে আসাদুজ্জামান, মতিউর, ডক্টর শামসুজ্জোহা প্রমুখের মৃত্যুকে ভাষা শহীদ সালাম ও বরকতের প্রতীকে তাৎপর্যময় করে তুলেছেন। আমরা এই কথাগুলো যখন আমরা কবিতাটা পড়বো তখন এইগুলোকে আলোচনা করার চেষ্টা করব। আপাতত আমরা একটু সম্যক ধারণা রাখার চেষ্টা করি, তারপরে কবিতা যখন আমরা পাঠ করব বা আবৃত্তি করব তখন এগুলোর ব্যাখ্যাটাও জানার চেষ্টা করব। এবার আমরা কবিতাটি একটু পাঠ করি এবং ব্যাখ্যা করার চেষ্টা করি। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতি গন্ধে ভরপুর। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। হ্যাঁ, তিনি বলেছেন আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, অর্থাৎ কৃষ্ণচূড়া আবার ফুটেছে। তার মানে কি, আগেও একবার ফুটেছিল এবং সেটা কবে? ফেব্রুয়ারিতেই। আমরা জানি যে ফেব্রুয়ারি মাস মানে হচ্ছে বাংলা ফাল্গুন মাস। 1952 সালে 21শে ফেব্রুয়ারি সেদিন 8ই ফাল্গুন ছিল, মানে বাংলা মাসের ফাল্গুন মাসের 8 তারিখে। তো সেদিনও যেমন কৃষ্ণচূড়া থরে থরে ফুটেছিল শহরে, আজকেও ঠিক 1969-এর ফেব্রুয়ারিতেই আবার নতুন করে কৃষ্ণচূড়া ফুটেছে। এই জন্য তিনি বলছেন যে উভয়ের মধ্যে দারুণ একটা মিল, যার কারণে তিনি বারবার বলছেন যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে। এবং সেগুলোকে তিনি তুলনা করেছেন কি, ওরা ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতি গন্ধে ভরপুর। মানে কোন শহীদ? ওই ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, শফিক, তাদের কথা বলছেন। ঠিক 1952 সালের 21 ফেব্রুয়ারি বা বাংলা 8ই ফাল্গুনে যেমন তারা বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল এবং তাদের সেই বুকের তাজা রক্তের রংটা ছিল কৃষ্ণচূড়ার ফুলের রক্তের মতোই, ঠিক তেমনি আজকে 1969-ও তাদেরকে সেভাবেই তুলনা করছেন। এবং তিনি তার মধ্যে স্মৃতি গন্ধে ভরপুর, মানে একটা স্মৃতি হাতড়ে ফিরছেন যে আজকের 69 আর সেই ফেলে আসা 52 সালের দিনগুলো একই সুতায় গাথা। এবং তিনি বলছেন 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং।
তার মানে কি? 21-এর কৃষ্ণচূড়া মানে 21শে ফেব্রুয়ারি যে কৃষ্ণচূড়া ফুল, এটি আমাদের চেতনার রং। আমাদের চেতনাটা কি? আমাদের চেতনাটা হচ্ছে আমরা বাঙালি। এবং 1947 সালে দেশভাগের পরে ধর্মের ভিত্তিতে যে দেশভাগটা হলো ভারত এবং পাকিস্তান, আমরা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হলাম। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমরা বুঝতে পারলাম যে আমরা শুধু মুসলিমই নই, আমরা বাঙালি মুসলিম। এবং আমরা পশ্চিম পাকিস্তানের দিক থেকে সংস্কৃত, ভাষা, খাদ্যাভ্যাস সবকিছুতেই আমরা আলাদা। এবং আমাদের চেতনা ফিরল যে আমরা আসলে যে বাঙালি। এজন্যই বলছেন 21শে কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, মানে আমাদের চেতনা ফিরেছিল। 47-এর দেশভাগের পরে 1952 সালে আমরা বুঝতে পারলাম যে না, আমরা তাদের থেকে আলাদা। দেখো তারপরে বলছেন, এ রঙের বিপরীত আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়। এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। তার মানে কি? লালের বিপরীত রংটাই কি? আমরা জানি যে লালের বিপরীতটা সাধারণত কালো বলা হয়। কালো আমরা ধরেই নিই যে কালো রংটা হচ্ছে ভয়ের, আতঙ্কের বা খারাপ কিছুর প্রতীক। এজন্য তিনি বলেছেন, এ রঙের বিপরীত আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়। সে রঙে ছেয়ে গেছে পথঘাট, সে রঙে সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। তার মানে 1969 এসে তিনি আজকে আবার সেই লাল রঙের বিপরীত রং দেখতে পাচ্ছেন। অর্থাৎ দেশটি আর ভালো নেই, এ কথাটা তিনি বারবার বলছেন। আমি আর আমার মতোই বহু লোক, রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়। কেউ মরা, আধমরা কেউ, কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। তার মানে তিনি এবং তার মতে প্রচুর লোকজন যারা প্রতিদিন এই ঘাতকের আক্রান্ত হচ্ছেন, যেখানে বাক স্বাধীনতা নেই, যেখানে ব্যক্তি জীবনের স্বাধীনতা নেই, সবকিছু মিলিয়ে তিনি বলছেন যে আমি আর আমার মতোই বহু লোক, রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়। কেউ মরা, আধমরা কেউ, কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া। মানে কেউ কেউ প্রতিবাদ করতে চাচ্ছে কিন্তু পেরে উঠছে না, কিন্তু ভেতরে ভেতরে খুবই সংক্ষুব্ধ। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। অর্থাৎ এই কমল বন বলতে বোঝাচ্ছেন যে মানবিক পৃথিবীর কথা। এই মানবিক পৃথিবীটাকে তারা একেবারে তছনছ করে দিয়েছে, মানে তৎকালীন সে স্বৈর শাসকগণ, যারা জনগণের স্বাভাবিক জীবনযাপনের উপরে এক ধরনের বাধার সৃষ্টি করেছে। তখন তিনি বলছেন, কবি, বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্লাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ। অর্থাৎ 1969-এও আবার সালাম, বরকত এরা আবার রাজপথে নেমেছে। এদেরকে কেন বলেছেন? তিনি বলেছেন 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে সালাম, রফিক, শফিক, বরকত যারা নেমেছিলেন ভাষার জন্য, আজকেও ঠিক 1969 সালেও এরকমই নতুন কেউ নেমেছেন, যারা সেই সালাম, রফিক, শফিক তাদেরই কোনো প্রতিনিধি। এবং আজকে সেটা 1969 সালে। দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকায়। সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়া। অর্থাৎ সেই 52 সালের 21শে ফেব্রুয়ারির ঘটনার সঙ্গে তিনি আজও 1969 সালের ঘটনাগুলোকে তিনি পারস্পরিক তুলনা করছেন। আমরা জানি যে 1969 সালে যারা শহীদ হয়েছিলেন আইয়ুব বিরোধী আন্দোলনে যোগ দিয়ে, যেমন মতিউর, তারপরে ডক্টর শামসুজ্জোহা, তাদের কথা তিনিও তুলনা করেছেন সালাম, বরকত এদের সঙ্গে, এবং তাদের মতোই আজকে তার মধ্যে তিনি অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন। যাই হোক, এটা ছিল আমাদের কবিতা। এবার আমরা একটু জানার চেষ্টা করি যে এই কবিতাটি থেকে কি ধরনের জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। তোমরা জানো জ্ঞানমূলক প্রশ্ন মানে হচ্ছে এক কথায় উত্তর। আমাদের যে সৃজনশীল পদ্ধতিটি আছে, সৃজনশীল পদ্ধতিতে একটা উদ্দীপক থাকে এবং তার আলোকে 4টি প্রশ্ন থাকে। প্রথম অংশটি হচ্ছে জ্ঞানমূলক।
জ্ঞানমূলক মানে হচ্ছে এক কথায় উত্তর দেয়া। তো সেই ক্ষেত্রে জ্ঞানমূলক প্রশ্ন যদি খুব ভালোভাবে আয়ত্ত করা যায়, এটি যেমন সৃজনশীলের জন্য খুব কার্যকরী, ঠিক তেমনি বহু নির্বাচনীর জন্য খুবই কার্যকরী। আমি বিগত ক্লাসে বলেছিলাম যে আমরা চেষ্টা করব একদম খুঁটে খুঁটে পড়ার, পুঙ্খানুপুঙ্খভাবে, কোনো তথ্য যেন বাদ না যায়। কারণ আমরা তো আসলেই অনেক বড় আকাঙ্ক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য, যার কারণ আমাদের এইচএসসি লেভেলের এখান থেকে প্রস্তুতি শুরু করতে হবে। তাহলে এইচএসসি পরীক্ষাটাও আমাদের ভালো হবে, ফলাফল ভালো হবে, আমরা এই প্রস্তুতি আবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কাজে লাগাতে পারবো। তো শুরু করছি। ফেব্রুয়ারি 1969টি কবিতাটি নেওয়া হয়েছে নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে। হ্যাঁ, 1969 কবিতাটি মানে ফেব্রুয়ারি 1969 এই কবিতার নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন ফুলের কথা উল্লেখ আছে? কৃষ্ণচূড়া ফুলের কথা, আমরা একটু আগে বারবার পড়ছিলাম। ফেব্রুয়ারি 1969 কবিতার পটভূমি পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে 1969 সূচিত পূর্ববঙ্গের মানুষের গণ আন্দোলন। হ্যাঁ, আমরা বলতেই পারি যে কি আন্দোলন ছিল? পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের গণ আন্দোলন ছিল। কাদের বিরুদ্ধে? পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। কবি এ কবিতায় রচনা করেছেন বিচিত্র শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্প ভাষ্য। হ্যাঁ, বিচিত্র শ্রেণী পেশা, আমরা দেখেছি ছাত্র, আমরা দেখেছি শিক্ষক, আমরা দেখেছি শ্রমজীবী মানুষ, সব শ্রেণীর। সকাল সন্ধ্যায় এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট। এখানে সে রঙে বলতে বোঝানো হয়েছে আমাদের চেতনার রঙের বিপরীত রঙের কথা। তাহলে আমাদের চেতনার রংটি কোনটি? আমাদের চেতনার রং কবিতায় বলা ছিল যে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, তাই না? তাহলে কৃষ্ণচূড়া কেমন রঙের? লাল রঙের। তাহলে লাল রঙের বিপরীত রংটা কি? নিশ্চয়ই কালো। এবং আমরা জানি যে কালো মানে ভীতি, বা কালো মানে অন্ধকার, কালো মানে কোনো অন্যায় বা খারাপ কিছুর লক্ষণ। সারা দেশে অশুভ আস্তানা কার? ঘাতকের। 1969 6 দফা দাবি উপস্থাপন করেন কে? শেখ মুজিবুর রহমান। 1969 11 দাফি আমি দুঃখিত, 1969 11 দফা দাবি উত্থাপন করে কি? ছাত্ররা। 1969 অপ্রতিরোধ্য আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন আসাদুজ্জামান, মতিউর এবং ডক্টর শামসুজ্জোহা প্রমুখ। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। এখানে কমল বন বলতে কি বোঝানো হয়েছে? আমি একটু আগেই বলেছিলাম কবিতা পড়ানোর সময় যে কমল বন মানে হচ্ছে মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ। আচ্ছা, রাজপথে কে নেমেছিল? সালাম নেমেছিল। শূন্য ফ্ল্যাগ কে তুলেছিল? সালাম তুলেছিল। ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? বরকত। সালামের চোখ আজ আলোচিত ঢাকা। এভাবে আমাদেরকে খুঁটে খুঁটে পড়তে হবে। সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। হ্যাঁ, কবি কিন্তু এখানে পূর্ব পাকিস্তান শব্দটি ব্যবহার করেননি, মানে তিনি বলেছেন পূর্ব বাংলা হিসেবে। অবিরত অবিনাশী বর্ণমালা ঝরে কার হাত থেকে? সালামের হাত থেকে। অবিরত অবিনাশী বর্ণমালা ঝরে কিসের মতো? নক্ষত্রের মতো। এখনো বীরের রক্তে দক্ষিণী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায়। এ কথা কে বলে? বরকত বলেছিল। ফেব্রুয়ারি 1969 কবিতায় ফুল ফোটে কোথায়? বাস্তব বিশাল চত্বরে। আবার বলেছেন সেই ফুল আমাদেরই প্রাণ শিহরিত ক্ষণে ক্ষণে, আনন্দের রোদ্রে আর দুঃখের ছায়া। আবার তিনি বলেছেন সেই ফুল আমাদেরই প্রাণ। এখানে ফুল বলতে কোনটাকে বোঝানো হয়েছে? সেই ফুল আমাদেরই প্রাণ মানে আমাদের বাংলা ভাষাটা। আমি এখানে কিছু এমসিকিউ প্রশ্ন রেখেছি, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ শামসুর রহমানের জন্ম কত সালে, তারপরে নিচের কোনটি শামসুর রহমানের কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য, আমরা কিন্তু পড়ে এসেছি কবি পরিচিতির মধ্যে। মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ, চরণটি দ্বারা কবি কি বুঝিয়েছেন? আবার ফেব্রুয়ারি 1969 কবিতায় সারা দেশ কাদের অশুভ আস্তানা, এগুলো আমরা কবিতায় পড়ে এসেছি। ফেব্রুয়ারি 1969 কবিতায় মূলত কি ফুটে উঠেছে? তারপরে 21-এর কৃষ্ণচূড়া কিসের প্রতীক? আমাদের চেতনার প্রতীক, আমরা পড়েছি। এভাবে অনেকগুলো প্রশ্ন আমি সাজিয়েছি।
তোমরা দেখতে পাচ্ছ, এটা জাস্ট নমুনা। এই ধরনের প্রশ্ন হতে পারে, বা একটা টপিক পড়ার পরে সেখান থেকে কিভাবে খুঁটে খুঁটে প্রশ্ন হতে পারে একদম পুঙ্খানুপুঙ্খভাবে, এটা হচ্ছে তারই চর্চার একটা চেষ্টা। তো তোমরা এভাবেই পড়বে। আমি সৃজনশীল প্রশ্ন একটু রেখেছি, যে সৃজনশীল প্রশ্ন কেমন হয়, একটা উদ্দীপক, তারপরে 4টি প্রশ্ন। এখানে আমি প্রথম একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ, 1952 সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের ক্রমধারায় ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠে আন্দোলন, যা 1969-এ ব্যাপক গণঅভ্যুত্থানের রূপ নেয়। এরপর 70 সালে সাধারণ নির্বাচন, 71 সালে মহান মুক্তিযুদ্ধের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। এদেশের মানুষের মনে তখন অনুপ্রেরণা হয়ে কাজ করেছে অদম্য প্রাণ শক্তি, জুগিয়েছে অকৃত্রিম দেশপ্রেম। মানে আমাদের যে একটা ইতিহাস, আমাদের বাঙালির ইতিহাস, সেই 47-এর দেশভাগ, তারপরে পর্যায়ক্রমে 52 সালের ভাষা আন্দোলন, তারপরে হচ্ছে 56 সালে আমাদের যে সংবিধানের যে ব্যাপারটা ছিল পাকিস্তানের সঙ্গে, তারপরে 62 শিক্ষানীতি, তারপরে 66 6 দফা, 68 আগরতলা ষড়যন্ত্র মামলা, 1969 গণ অভ্যুত্থান, 1970 নির্বাচন এবং 1971 সালে চূড়ান্ত মুক্তিযুদ্ধ। এই যে ধারাবাহিক একটা বাঙালির ইতিহাস বা আমাদের ইতিহাস, এটি কবি বারবার বলার চেষ্টা করেছেন। 47 সালে যখন আমাদের দেশটা ভাগ হয়ে আমরা পাকিস্তানের একটি অংশ হলাম, পূর্ব পাকিস্তান, যেটিকে বারবার কিন্তু কবি বলছেন যে পূর্ব বাংলা। আসলে কবি এটিকে পূর্ব পাকিস্তান বলতে অনিচ্ছুক। তো আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমাদের প্রচুর ব্যবধান রয়েছে, তাদের সঙ্গে ভাষার, সংস্কৃতির, খাদ্যাভ্যাস সবকিছু মিলিয়ে। এবং এই চেতনাটাই আমাদের জাগ্রত হয় যে আমরা আসলে বাঙালি, তাদের সঙ্গে আমাদের অনেক কিছুতেই পার্থক্য। যার কারণে 52 সালে চূড়ান্ত ভাষা আন্দোলন হয় 1952 সালে 21 ফেব্রুয়ারি। তারই ধারাবাহিকতায় চূড়ান্তভাবে 1969 সালের সেই ফেব্রুয়ারি মাসে আবার গণঅভ্যুত্থান হয়। তারই চূড়ান্ত রূপ নেয় 70-এর নির্বাচন এবং 71-এর মুক্তিযুদ্ধ। এভাবে আমরা আমাদের পেয়েছি প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। এই কথাগুলোই আমাদের প্রিয় কবি শামসুর রহমান বলার চেষ্টা করেছেন। তো আজকে এই পর্যন্ত। এখানে আরো একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ, 2 নাম্বার সৃজনশীল প্রশ্ন। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা একটু টেক্সট বইটিকে সামনে নিয়ে আমার এই লেকচারটিকে দেখে একটু চেষ্টা করবে, শব্দার্থ এবং টিকা অংশটি দেখবে, তাহলে তোমাদের কাছে আশা করি বিষয়টি পরিষ্কার হয়ে যাবে এবং বারংবার প্রচেষ্টা তোমাদেরকে সফল হতে সাহায্য করবে। সামনে যে পরীক্ষাগুলো আসবে, তোমরা তোমাদের আন্তরিক প্রচেষ্টা এবং আত্মবিশ্বাসের সঙ্গে যদি এগিয়ে যাও, তোমরা সফল হবে বলে আমি বিশ্বাস করি। তোমাদের সবার প্রতি শুভকামনা রাখিয়ে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।